আগের ক্লাসে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন বা দ্রুত বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। দেখো, অপনয়ন বিক্রিয়া বলতে কি বোঝায়? যে সমস্ত বিক্রিয়ায় কোনো জৈব যৌগের অণুর মধ্যে উপস্থিত পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে যুক্ত দুটো পরমাণু বা গ্রুপ বা একটা পরমাণু এবং একটা গ্রুপ অপসারিত হয় এবং বিক্রিয়ার ফলে জৈব যৌগের অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠিত হয়, সেই সমস্ত বিক্রিয়াকে বলা হয় অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। অর্থাৎ এই বিক্রিয়ার ফলে জৈব যৌগের অণু থেকে দুটো পরমাণু বা গ্রুপ অপসারিত হচ্ছে, এলিমিনেটেড হয়, সেজন্যই এটা এলিমিনেশন রিঅ্যাকশন। এবং এই বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে রূপান্তরিত হয় বা অনেক সময় অসম্পৃক্ত যৌগে অসম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি। দেখো, আগের দিনকে আমরা যখন অ্যাডিশন রিঅ্যাকশনটা দেখেছিলাম তখন একটা উদাহরণ দেখেছিলাম যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ এটা অ্যালকিন, এর সাথে হ্যালোজেন অ্যাসিড সংযোজন ঘটছে এবং এখান থেকে বিক্রিয়ার ফলে এই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ক অণুগুলো পরস্পর বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। এবার দেখো, এটা আমরা দেখেছি দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। এবার এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ঘটে? এটা সাবস্ট্রেট অণু, রিএজেন্ট হিসেবে বেস রয়েছে, হিট করা হচ্ছে এবং প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অ্যালকিন প্লাস BH প্লাস X মাইনাস। এখানে বেস রয়েছে, এটাকে আমি B মাইনাস এইভাবে লিখছি। দেখো, এই যে বিক্রিয়াটা আমি লিখলাম এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন বা অপনয়ন বিক্রিয়া। এখানে এটা সাবস্ট্রেট এই জৈব যৌগের অণুতে উপস্থিত পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে যুক্ত দুটো পরমাণু বা গ্রুপ। এখানে হাইড্রোজেন রয়েছে এই কার্বনের সঙ্গে, এই কার্বনের সঙ্গে X রয়েছে অর্থাৎ হ্যালোজেন। এই দুটো পরমাণু বা অনেক সময় একটা পরমাণু বা একটা গ্রুপ হতে পারে, এই জৈব যৌগের অণু থেকে অপসারিত হচ্ছে অর্থাৎ এলিমিনেটেড হচ্ছে এবং তার ফলে জৈব যৌগের অণুতে দ্বিবন্ধন গঠিত হচ্ছে এবং তার সাথে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে রূপান্তরিত হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হয় অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে দেখো, এই আগের দিনের উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি যে দ্রুত বিক্রিয়ার ঠিক বিপরীত ঘটনা অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে ঘটছে। মেকানিজম আমরা পরে আলোচনা করছি, তার আগে আমরা কয়েকটা পয়েন্ট দেখে নেব। অপনয়ন বিক্রিয়া দ্রুত বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। নেক্সট দেখো, এটা সম্পৃক্ত যৌগ, এখানে এক বন্ধন রয়েছে, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠিত হয়েছে, তার মানে অসম্পৃক্ত যৌগে পরিণত হচ্ছে। তার মানে অপনয়ন বিক্রিয়ার ফলে সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে রূপান্তরিত হয়। আবার অনেক ক্ষেত্রে অসম্পৃক্ত যৌগে অসম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি হয়। এবার দেখো, এখানে এটা একটা অ্যালকিল হ্যালাইড, এখানে X হচ্ছে হ্যালোজেন। এখানে অপনয়ন বিক্রিয়ার ফলে এই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং এই কার্বনের সঙ্গে যুক্ত হ্যালোজেন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারিত হচ্ছে। সেজন্য
এটাকে বলা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। হাইড্রোজেন এবং হ্যালোজেন অপসারিত হচ্ছে, সেজন্য ডিহাইড্রোহ্যালোজিনেশন। এবার দেখো এই যে হ্যালোজেন X, এটা যে কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনের পাশের কার্বনটা বিটা কার্বন। যখন কোনো অপনয়ন বিক্রিয়ায় জৈব যৌগের অণুতে উপস্থিত পাশাপাশি দুটো কার্বন তার সঙ্গে যুক্ত দুটো পরমাণু বা গ্রুপ এলিমিনেটেড হয়, অর্থাৎ অপসারিত হয়, তখন সেই অপনয়ন বিক্রিয়াটাকে বলা হয় বিটা অপনয়ন বিক্রিয়া বা বিটা এলিমিনেশন। দেখো এই উদাহরণে আমরা দেখছি পাশাপাশি অবস্থিত দুটো কার্বন, আলফা কার্বন তার সাথে হ্যালোজেন রয়েছে, বিটা কার্বন তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত রয়েছে। এই পাশাপাশি অবস্থিত দুটো কার্বনের সঙ্গে যুক্ত দুটো পরমাণু বা গ্রুপ অপসারিত হচ্ছে, সুতরাং এটা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বা বিটা অপনয়ন বিক্রিয়া। বিটা অপনয়ন ছাড়াও আলফা অপনয়ন, গামা অপনয়ন বিক্রিয়াও সংঘটিত হতে পারে, তবে আমরা শুধুমাত্র বিটা অপনয়ন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এবার দেখো এই যে বিটা অপনয়ন বিক্রিয়া, তিন প্রকার ক্রিয়া কৌশলের মাধ্যমে বিটা অপনয়ন বিক্রিয়া সংঘটিত হতে পারে। সেই তিন প্রকার মেকানিজম E1 এলিমিনেশন ইউনিমলিকিউলার, E2 এলিমিনেশন বাইমলিকিউলার এবং E1CB এলিমিনেশন ইউনিমলিকিউলার উইথ রেসপেক্ট টু কনজুগেট বেস। এই তিন প্রকার মেকানিজমের মাধ্যমে বিটা অপনয়ন বিক্রিয়া সংঘটিত হতে পারে। এই যে এখানে E1, E2, E1CB, এখানে এই যে 1, 2 এইগুলো রয়েছে, তোমরা বুঝতে পারছো, কারণ SN1 SN2 তেও আমরা এরকম পড়েছি। 1, 2 এগুলো বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি বোঝায়। এখানেও 1, 2 এগুলো বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি বোঝাচ্ছে। এবার আমরা এই E1, E2, E1CB মেকানিজম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা E1 মেকানিজম নিয়ে আলোচনা করব। E1 অর্থাৎ এলিমিনেশন ইউনিমলিকিউলার। এই বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা 1। E1 মেকানিজমের মাধ্যমে বিটা অপনয়ন বিক্রিয়া দুটো ধাপে সংঘটিত হয়, অর্থাৎ টু স্টেপ প্রসেস। দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথম ধাপ স্লো স্টেপ, ধীর গতিসম্পন্ন ধাপ, এবং এটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, রেট ডিটারমিনিং স্টেপ। এবং দ্বিতীয় ধাপ দ্রুত গতিসম্পন্ন ধাপ, ফাস্ট স্টেপ। এবার আমরা E1 মেকানিজমের ক্ষেত্রে দুটো ধাপে বিটা অপনয়ন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেটা দেখব। দেখো একটু আগে আমরা একটা উদাহরণ দেখেছি, যেখানে পাশাপাশি অবস্থিত দুটো কার্বনের সঙ্গে যুক্ত দুটো পরমাণু বা গ্রুপ অপসারিত হচ্ছে এবং বিক্রিয়ার ফলে জৈব যৌগের অণুতে দ্বিবন্ধন গঠিত হচ্ছে। এক্ষেত্রে আমরা E1 মেকানিজমের বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে সেটা দেখব। স্টেপ 1, বিক্রিয়ার প্রথম ধাপ। এখানে X হ্যালোজেন, এটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। X যে কার্বনের সঙ্গে যুক্ত এটা আলফা কার্বন এবং আলফা কার্বনের পাশের কার্বন এটা বিটা কার্বন। বিক্রিয়ার প্রথম ধাপে আলফা কার্বনের সঙ্গে যুক্ত লিভিং গ্রুপ অপসারিত হবে, অর্থাৎ আলফা কার্বন এবং লিভিং গ্রুপের মধ্যে যে সিগমা বন্ড রয়েছে সেই বন্ডটা ব্রেক করবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এই স্টেপটা স্লো স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার ফলে এই কার্বনে পজিটিভ চার্জ আসবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হবে, প্লাস
বেস ক্ষারক দ্বারা বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন অপসারিত হবে, অর্থাৎ ক্ষারক এসে এই হাইড্রোজেনটা ক্যাপচার করবে এবং H+ অপসারিত হবে আর এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হবে। তাহলে এখান থেকে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হবে, প্লাস এখানে বেস দ্বারা হাইড্রোজেন ক্যাপচার হয়েছে প্লাস BH। তাহলে দেখো এটা হচ্ছে E1 মেকানিজম। বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হচ্ছে। প্রথম ধাপ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, কারণ এটা ধীর গতিসম্পন্ন ধাপ। প্রথম ধাপে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে এবং কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। দ্বিতীয় ধাপে বিটা হাইড্রোজেন অর্থাৎ বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন ক্ষারক দ্বারা অপসারিত হচ্ছে। H+ অপসারণের ফলে আলফা কার্বন এবং বিটা কার্বন এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হচ্ছে। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, দ্রুত গতিসম্পন্ন ধাপ। এবার দেখো যেহেতু প্রথম ধাপটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, তাহলে এই ধাপে কে অংশগ্রহণ করছে? শুধুমাত্র সাবস্ট্রেট অংশগ্রহণ করছে এবং বিক্রিয়ার হার সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সেজন্যই এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি 1, কারণ বিক্রিয়ার হার রেট অফ দ্য রিঅ্যাকশন সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সেজন্য এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি 1 এবং এটা E1 মেকানিজম। এবার আমরা E1 মেকানিজমের আরেকটা উদাহরণ দেখে নেব। টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডের অ্যালকোহলীয় দ্রবণকে উত্তপ্ত করলে 2-মিথাইল প্রোপিন উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটা E1 মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়। দেখো এটা টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড এর অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে 2-মিথাইল প্রোপিন উৎপন্ন হয়। এটা 2-মিথাইল প্রোপিন। এবার আমরা বিক্রিয়ার মেকানিজমটা দেখব। E1 মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হয়। দুটো ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়। প্রথম ধাপ প্রথমে আমি টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডটাকে এইভাবে লিখে নিলাম যাতে আলফা কার্বন, বিটা কার্বন এবং এই দুটো কার্বনের সঙ্গে যুক্ত পরমাণুগুলো বুঝতে সুবিধা হয়। দেখো এখানে ক্লোরিন রয়েছে। ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত এটা আলফা কার্বন, তার পাশের কার্বন এটা বিটা কার্বন এবং ক্লোরিন এখানে লিভিং গ্রুপ হিসেবে কাজ করে এবং E1 মেকানিজমের প্রথম ধাপে এই লিভিং গ্রুপ অপসারিত হবে। এটা স্লো স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ এবং এখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি হয় প্লাস Cl-। এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে এই যে অ্যালকোহলীয় OH- রয়েছে এটা এখানে বেস হিসেবে কাজ করবে এবং অ্যালকোহলীয় OH- দ্বারা বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন অপসারিত হবে এবং এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হবে। তাহলে অ্যালকোহলীয় OH- দ্বারা বিটা হাইড্রোজেন ক্যাপচার হবে এবং এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে। এখান থেকে CH2 ডাবল বন্ড C, CH3 CH3 2-মিথাইল প্রোপিন উৎপন্ন হলো প্লাস H2। তাহলে দেখো টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডের অ্যালকোহলীয় দ্রবণকে উত্তপ্ত করলে 2-মিথাইল প্রোপিন গঠিত হচ্ছে
বিক্রিয়াটা E1 মেকানিজমের মধ্য দিয়ে সংঘটিত হচ্ছে। দুটো ধাপে বিক্রিয়াটা হচ্ছে। প্রথম ধাপ যেটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, স্লো স্টেপ। এই ধাপে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্থিতিশীল। দ্বিতীয় ধাপে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেখানে যে বিটা হাইড্রোজেন রয়েছে সেটা অ্যালকোহলীয় OH মাইনাস দ্বারা ক্যাপচার হচ্ছে, অর্থাৎ H প্লাস অপসারিত হচ্ছে এবং এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হচ্ছে। আর এই ধাপটা হচ্ছে ফার্স্ট স্টেপ বা দ্রুত গতিসম্পন্ন ধাপ এবং 2 মিথাইল প্রোপিন বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হচ্ছে। এবার যেহেতু বিক্রিয়ার প্রথম ধাপ স্লো স্টেপ এবং এটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, সেজন্য এই ধাপে কেবলমাত্র টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড অর্থাৎ সাবস্ট্রেট অংশগ্রহণ করছে এবং এই সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। সেই জন্য এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকিউলারিটি 1 এবং এটা E1 মেকানিজম। এবার আমরা E2 মেকানিজম নিয়ে আলোচনা করব। E2 এলিমিনেশন বাই মলিকিউলার। এই বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা 2। বিক্রিয়াটা একটি মাত্র ধাপে সংঘটিত হয়, অর্থাৎ ওয়ান স্টেপ প্রসেস। আর যেহেতু একটি মাত্র ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়, সুতরাং এই স্টেপটাই RDS, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবার আমরা বিক্রিয়াটা কিভাবে ঘটছে সেটা দেখব। একটি মাত্র ধাপে E2 মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হবে এবং ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে বিক্রিয়াটি সংঘটিত হয়। দেখো, এই কার্বনটা আলফা কার্বন এবং এটা বিটা কার্বন। ক্ষারক দ্বারা বিটা হাইড্রোজেন ক্যাপচার হয়, এখানে ডাবল বন্ড তৈরি হয় এবং লিভিং গ্রুপ বেরিয়ে যায়। বিক্রিয়াটা একটি মাত্র ধাপে ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে সংঘটিত হয়। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে এখানে হাইড্রোজেনটা অপসারিত হয়নি সম্পূর্ণরূপে, সেজন্য ডট ডট দিয়ে দেখানো হয়েছে। দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয়নি, সম্পূর্ণভাবে গঠিত হয়নি, তাই ডট ডট দিয়ে দেখানো হয়েছে। এবং এই হ্যালোজেনটা মানে লিভিং গ্রুপ সম্পূর্ণরূপে অপসারিত হয়নি, তাই এই বন্ডটাও ডট ডট দিয়ে দেখানো হয়েছে। এবং অ্যালকিন তৈরি হলো। এই যে মেকানিজম, এটা হচ্ছে E2 মেকানিজম। ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে বিক্রিয়াটা সংঘটিত হলো, একটি মাত্র ধাপে বিক্রিয়াটা সংঘটিত হয়, এটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবং এই ধাপে অংশগ্রহণ করছে সাবস্ট্রেট এবং বেস, অর্থাৎ বিক্রিয়ার হার সাবস্ট্রেট এবং বেস উভয়ের গাঢ়ত্বের উপর নির্ভর করে। সেজন্য এই বিক্রিয়ার আণবিকতা 2 এবং এটা E2 মেকানিজম। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এই যে হাইড্রোজেন এবং লিভিং গ্রুপের অপসারণ ঘটছে, এটা বিপরীত দিক থেকে ঘটে। অর্থাৎ আলফা কার্বনের সঙ্গে যুক্ত লিভিং গ্রুপ এবং বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরস্পর বিপরীত দিকে থাকে এবং বিপরীত দিক থেকে হাইড্রোজেন এবং লিভিং গ্রুপের অপসারণ ঘটে, অর্থাৎ ট্রান্স এলিমিনেশন ঘটে। তাহলে E2 মেকানিজমের ক্ষেত্রে ট্রান্স এলিমিনেশন ঘটছে, হাইড্রোজেন এবং লিভিং গ্রুপের অপসারণ বিপরীত দিক থেকে ঘটছে। এবার E2 মেকানিজমের আরেকটা উদাহরণ আমরা দেখব। 2-ব্রোমো প্রোপেনকে পটাশিয়াম
হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রোপিন উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা E2 মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়। দেখো CH3 CHBr CH3 2 ব্রোমো প্রোপেন প্লাস KOH ইথানল, KOH এর ইথানলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে CH3 CH11 CH2 প্রোপিন উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা E2 মেকানিজমের মধ্য দিয়ে সংঘটিত হয়। এবার আমরা বিক্রিয়ার মেকানিজম দেখে নিই। দেখো বিক্রিয়াটা তো একটি মাত্র ধাপে ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে সংঘটিত হবে এবং ট্রান্স এলিমিনেশন ঘটবে। এটা CH3 CHBr CH3 2 ব্রোমো প্রোপেনকে এইভাবে লিখে নিলাম। ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত এটা আলফা কার্বন, এর পাশের কার্বনটা বিটা কার্বন। এবার দেখো এখানে অ্যালকোহলীয় OH মাইনাস বেস হিসেবে কাজ করবে, তাহলে অ্যালকোহলীয় OH মাইনাস দ্বারা বিটা হাইড্রোজেন অপসারিত হবে, এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এটা ট্রানজিশন স্টেট, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। ট্রানজিশন স্টেট প্রোপিন উৎপন্ন হচ্ছে প্লাস H2O প্লাস Br মাইনাস। দেখো E2 মেকানিজমের মধ্য দিয়ে বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, ট্রান্স এলিমিনেশন ঘটছে। ব্রোমিন আলফা কার্বনের সঙ্গে যুক্ত লিভিং গ্রুপ এবং বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন যেটা ক্ষারক দ্বারা অপসারিত হচ্ছে এরা বিপরীত দিকে রয়েছে এবং হাইড্রোজেন এবং লিভিং গ্রুপের অপসারণ বিপরীত দিক থেকে ঘটছে, অর্থাৎ ট্রান্স এলিমিনেশন ঘটছে। ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে একটি মাত্র ধাপে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবং 2 ব্রোমো প্রোপেন থেকে প্রোপিন উৎপন্ন হচ্ছে। E2 মেকানিজম বিক্রিয়ার একটাই ধাপ, অর্থাৎ এটাই হার নির্ণায়ক ধাপ এবং এই ধাপে অংশগ্রহণ করছে 2 ব্রোমো প্রোপেন সাবস্ট্রেট এবং ক্ষারক যেটা অ্যালকোহলীয় OH মাইনাস ক্ষারক হিসেবে কাজ করছে এবং দুটো পদার্থের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করছে, সাবস্ট্রেট এবং ক্ষারকের গাঢ়ত্ব। সেজন্য এই বিক্রিয়ার আণবিকতা 2 এবং এটা E2 মেকানিজম। এবার আমরা E1CB মেকানিজম নিয়ে আলোচনা করব। E1CB এলিমিনেশন ইউনিমলিকিউলার with respect to conjugate base. conjugate base মানে অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেসের রেসপেক্টে এই এলিমিনেশন বিক্রিয়াটা ইউনিমলিকিউলার। এবার আমরা বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় সেটা দেখি। দেখো এই বিক্রিয়া E1CB মেকানিজমের মাধ্যমে অপনয়ন বিক্রিয়া সংঘটিত হতে গেলে দুটো শর্তের প্রয়োজন হয়। প্রথম শর্ত, যে সাবস্ট্রেটটা এখানে নেওয়া হবে সেই সাবস্ট্রেটের বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন অর্থাৎ বিটা হাইড্রোজেনকে
আম্লিক প্রকৃতির হতে হবে। তাহলে বিটা হাইড্রোজেন আম্লিক প্রকৃতির হতে হবে, অর্থাৎ অ্যাসিডিক হতে হবে। আর দ্বিতীয় শর্ত, লিভিং গ্রুপটা দুর্বল প্রকৃতির হতে হবে, অর্থাৎ পুওর লিভিং গ্রুপ হতে হবে। লিভিং গ্রুপ দুর্বল। তাহলে দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেই সমস্ত ক্ষেত্রে E1CB মেকানিজমের মধ্য দিয়ে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। সেই দুটো কন্ডিশন কি কি? এক, সাবস্ট্রেটের বিটা হাইড্রোজেন অ্যাসিডিক হতে হবে, অর্থাৎ আম্লিক প্রকৃতির হতে হবে। আর দুই হচ্ছে, যে লিভিং গ্রুপটা থাকবে আলফা কার্বনের সঙ্গে যুক্ত লিভিং গ্রুপ, সেটা দুর্বল প্রকৃতির হবে, অর্থাৎ পুওর লিভিং গ্রুপ হবে। তাহলে দুটো কন্ডিশন আমরা কি কি দেখলাম? বিটা হাইড্রোজেন অ্যাসিডিক এবং পুওর লিভিং গ্রুপ। এই দুটো কন্ডিশন যখন ফুলফিল হবে তখন সেই সমস্ত সাবস্ট্রেটের ক্ষেত্রে এলিমিনেশন রিঅ্যাকশন E1CB মেকানিজমের মধ্য দিয়ে সংঘটিত হয়। বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে বিটা হাইড্রোজেন যেহেতু আম্লিক প্রকৃতির, সেজন্য ক্ষারক দ্বারা H+ অপসারিত হয়, অর্থাৎ ক্ষারক বিটা হাইড্রোজেনটা ক্যাপচার করে নেয় এবং একটা কার্বনায়ন তৈরি হয়। এবং এই কার্বনায়নটা হচ্ছে সাবস্ট্রেটের অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেস। এবং পরের স্টেপে কি হয়? পরের স্টেপে আলফা এবং বিটা কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হয় এবং লিভিং গ্রুপ অপসারিত হয়। এর ফলে একটা অ্যালকিন গঠিত হয়। এবং এখানে বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হলেও বিক্রিয়ার হার কেবলমাত্র অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্বের উপর নির্ভর করে। কারণ এই যে দ্বিতীয় স্টেপে অনুবন্ধী ক্ষারক থেকে অ্যালকিনটা গঠিত হচ্ছে, মানে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হচ্ছে, সেই ধাপটাই স্লো স্টেপ হয়, অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ হয়। যেহেতু বিক্রিয়ার হার কেবলমাত্র অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্বের উপর নির্ভর করে, সেই জন্য অনুবন্ধী ক্ষারকের রেসপেক্টে বিক্রিয়ার মলিকিউলারিটি বা আণবিকতা 1। সেজন্য এটাকে E1CB মেকানিজম বলা হয়, অর্থাৎ উইথ রেসপেক্ট টু কনজুগেট বেস এটা ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশন। এবার আমরা বিক্রিয়ার মেকানিজমটা কি হয় একবার দেখে নেব। দেখো, এটা সাবস্ট্রেট, এখানে এটা বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, এখানে এটা আলফা কার্বনের সঙ্গে যুক্ত হ্যালোজেন, যেটা লিভিং গ্রুপ। এই বিটা হাইড্রোজেনটা অ্যাসিডিক এবং এই হ্যালোজেনটা পুওর লিভিং গ্রুপ। এবার E1CB মেকানিজমের মধ্য দিয়ে যখন বিক্রিয়াটা সংঘটিত হবে তখন প্রথম ধাপে ক্ষারক দ্বারা বিটা হাইড্রোজেন অপসারিত হয় এবং এই কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আসে। অর্থাৎ এখানে কার্ব অ্যানায়ন জেনারেট করে। এবং দ্বিতীয় ধাপে এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয় এবং লিভিং গ্রুপ অপসারিত হয়। এই স্টেপটা এটা স্লো স্টেপ, এটাই বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ RBS। তাহলে এখানে অ্যালকিন তৈরি হচ্ছে প্লাস X-। এখানে কার্বনায়ন যখন তৈরি হয়েছে তখন BH, যেহেতু বেস দ্বারা হাইড্রোজেনটা ক্যাপচার হয়েছে, সেটাও গঠিত হয়েছে এবং পরের স্টেপে এখানে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে অ্যালকিন গঠিত হয়েছে। এটা প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এখানে দেখো, এই যে কার্বনায়নটা গঠিত হয়েছে এটা হচ্ছে কনজুগেট বেস, এই যে সাবস্ট্রেট এর অনুবন্ধী ক্ষারক। এবং এই যে স্টেপটায় বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন হলো এটাই স্লো স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবং এই স্টেপে কনজুগেট বেস অংশগ্রহণ করছে। শুধুমাত্র কনজুগেট বেসের গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করছে। সেজন্য এই অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট বেসের রেসপেক্টে বিক্রিয়ার আণবিকতা 1। সেজন্য এটাকে E1CB এলিমিনেশন ইউনিমলিকুলার ফ্রম কনজুগেট বেস বা এলিমিনেশন ইউনিমলিকুলার উইথ রেসপেক্ট টু কনজুগেট বেস বলা হয়ে থাকে। এবার আমরা E1CB মেকানিজমের মধ্য দিয়ে বিক্রিয়া ঘটছে এরকম একটা উদাহরণ দেখে। দেখো, এটা
ডাইক্লোরো 111 ট্রাইফ্লোরো ইথেনের সঙ্গে সোডিয়াম ইথক্সাইডের বিক্রিয়ায় 11 ডাইক্লোরো 22 ডাইফ্লোরো ইথিন উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা E1CB মেকানিজমের মাধ্যমে সংঘটিত হয়। তাহলে এটার সঙ্গে সোডিয়াম ইথক্সাইড NaOET বিক্রিয়া ঘটানো হলে এটা উৎপন্ন হয়। এটা 11 ডাইক্লোরো 22 ডাইফ্লোরো ইথিন এবং বিক্রিয়াটা E1CB মেকানিজমের মধ্য দিয়ে সংঘটিত হয়। দেখো এটা হচ্ছে এখানে সাবস্ট্রেট, এই যে কার্বন এটা আলফা কার্বন এবং তার পাশের কার্বন এটা বিটা কার্বন। দেখো আলফা কার্বনের সঙ্গে ফ্লুরিন যুক্ত রয়েছে, অর্থাৎ এটা এখানে লিভিং গ্রুপ এবং F- ফ্লোরাইড আয়ন লিভিং গ্রুপ হিসেবে দুর্বল প্রকৃতি, অর্থাৎ F- পুওর লিভিং গ্রুপ। এবার দেখো বিটা কার্বনের সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত রয়েছে। এবার বিটা কার্বনের সঙ্গে দুটো ক্লোরিন যুক্ত রয়েছে। ক্লোরিনের -I এফেক্ট রয়েছে, অর্থাৎ ক্লোরিন বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী গ্রুপ। এবং এখানে এই কার্বনের সঙ্গে তিনটে ফ্লোরিন যুক্ত রয়েছে, অর্থাৎ এই যে CF3 গ্রুপটা রয়েছে এটাও তীব্র ইলেকট্রন আকর্ষী গ্রুপ। তার মানে এই সাবস্ট্রেটে ক্লোরিন এবং CF3 এই গ্রুপগুলো তীব্র ইলেকট্রন আকর্ষী হওয়ার জন্য এই যে বিটা পজিশনে হাইড্রোজেনটা রয়েছে, বিটা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, এটা ভীষণ আম্লিক প্রকৃতির হয়, অর্থাৎ এই হাইড্রোজেনটা অ্যাসিডিক বা আম্লিক প্রকৃতির। তাহলে দেখো E1CB মেকানিজমের জন্য যে দুটো শর্তের কথা বলেছিলাম এখানে সেই দুটো শর্তই পূর্ণ হচ্ছে, অর্থাৎ বিটা হাইড্রোজেন অ্যাসিডিক, কারণ এই গ্রুপগুলো এখানে প্রেজেন্ট রয়েছে সেজন্য বিটা হাইড্রোজেন আম্লিক প্রকৃতি, এবং এই যে এখানে লিভিং গ্রুপটা রয়েছে F- সেটা পুওর লিভিং গ্রুপ বা দুর্বল প্রকৃতি। তাহলে এবার আমরা মেকানিজমটা দেখে নেব। দেখো প্রথমে এই যে NaOET রয়েছে সোডিয়াম ইথক্সাইড, এখানে OET- এটা ক্ষারক হিসেবে কাজ করবে। তাহলে OET- এই ক্ষারক দ্বারা বিটা হাইড্রোজেন অপসারিত হবে এবং এই বিটা কার্বনে নেগেটিভ চার্জ আসবে, অর্থাৎ কার্বন আয়ন জেনারেট করবে। তাহলে প্লাস ETOH। এবার দ্বিতীয় ধাপে কি ঘটছে, এই দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে এই ধাপটা ধীর গতি সম্পন্ন ধাপ এবং বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। তাহলে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আর এখানে দুটো ফ্লুরিন থাকবে আর একটা ফ্লুরিন লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাচ্ছে F-। তাহলে এই হচ্ছে E1CB মেকানিজম যার মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হলো। এবার দেখো এটা বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ এবং এই ধাপে এই যে এইটা কার্বন আয়নটা তৈরি হলো এটা অংশগ্রহণ করছে এবং এই যে কার্বন আয়নটা তৈরি হয়েছে এটা হচ্ছে সাবস্ট্রেট অণুর অনুবন্ধী ক্ষারক, অর্থাৎ এটা কনজুগেট বেস এবং কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হারটা নির্ভর করছে। সেজন্য এই বিক্রিয়াটা ইউনিমলিকিউলার উইথ রেসপেক্ট টু কনজুগেট বেস, অনুবন্ধী ক্ষারকের রেসপেক্টে বিক্রিয়ার আণবিকতা 1 এবং এটা E1CB মেকানিজম। তাহলে আজকের ক্লাসে আমরা E1 মেকানিজম, E2 মেকানিজম এবং E1CB মেকানিজম নিয়ে আলোচনা করলাম। E1 এর ক্ষেত্রে আমরা দেখলাম বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হচ্ছে এবং এই বিক্রিয়ার মলিকিউলারিটি 1 এবং বিক্রিয়ার প্রথম ধাপ
স্লো স্টেপ হার নির্ণায়ক ধাপ, সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং দ্বিতীয় ধাপে আমরা দেখছি ক্ষারক দ্বারা বিটা হাইড্রোজেন অপসারণের ফলে অ্যালকিন বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে। E2 মেকানিজমের ক্ষেত্রে দেখেছি এটা ওয়ান স্টেপ প্রসেস, একটি মাত্র ধাপে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবং ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে বিক্রিয়া ঘটছে আর ট্রান্স এলিমিনেশন ঘটছে এবং এই বিক্রিয়ার আণবিকতা 2। আর দেখলাম E1CB মেকানিজম, এখানে প্রথম ধাপে আমরা দেখছি যে এখানে ক্ষারক দ্বারা বিটা হাইড্রোজেন অপসারিত হচ্ছে এবং কার্বানায়ন তৈরি হচ্ছে। এই কার্বানায়নটা হচ্ছে কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক এবং পরের স্টেপে আমরা দেখছি যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে আর এই স্টেপটাই স্লো স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। সুতরাং অনুবন্ধী ক্ষারকের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করছে, সেই জন্য এটা এলিমিনেশন ইউনিমলিকুলার উইথ রেসপেক্ট টু কনজুগেট বেস এবং এই E1CB মেকানিজমের জন্য বিটা হাইড্রোজেন অ্যাসিডিক বা আম্লিক প্রকৃতির হতে হবে এবং লিভিং গ্রুপটা দুর্বল প্রকৃতির হতে হবে। তাহলে এগুলো আজকে আমরা আলোচনা করলাম এবং অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আলোচনাটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোকার্বন স্টার্ট করব।